আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিতের অনুশীলনী 1.1 এর মূল বইয়ের 3 এবং 4 নম্বর যে অঙ্কগুলো দেওয়া আছে এই দুটো অঙ্ক আমরা শিখবো এখান থেকে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। 3 নম্বর অঙ্কে আমাদের বলছে সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয়, তাই না? তাহলে এখান থেকে আমাদের যে বিষয়গুলো আগে জানতে হবে সেটা হচ্ছে সার্থক অঙ্ক, তারপরে জানতে হবে স্থানীয় মান, তাই না? আমরা কিন্তু প্রথম ক্লাসে যে থিওরি আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা আলোচনা করেছি যে সার্থক অঙ্ক মানে যে অঙ্কের নিজস্ব মান আছে, তাই না? টোটাল অঙ্ক তো 10টি, 0 1 2 3 4 5 6 7 8 9, তাই না? 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টি অঙ্ক, এই 10টি অঙ্কের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত এই যে 9টি অঙ্ক, এই 9টি অঙ্কেরই স্থানীয় নিজস্ব মান আছে, এই জন্য এই 9টি অঙ্ককে বলা হচ্ছে সার্থক অঙ্ক। ওকে। আর এই যে শূন্য, এই শূন্যের নিজস্ব কোনো মান নেই, এ অন্য সংখ্যা গঠনে অন্যকে সাহায্য করে, তাই না? এই জন্য একে বলে সহকারী অঙ্ক। তাহলে আমরা কিন্তু জেনে ফেললাম সার্থক অঙ্ক। তাহলে এখানে যে আমাদের এখান থেকে 4টা অঙ্ক আমরা বাছাই করেছি, এই 4টা অঙ্কের মধ্যে যেগুলো সার্থক অঙ্ক আছে সেগুলো স্থানীয় মান নির্ণয় করতে হবে। তাহলে শূন্য যেগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে, সেই শূন্যগুলোর কোনো মান নির্ণয় করতে হবে না স্থানীয় মান। কারণ কি? কারণ শূন্য তো সার্থক অঙ্ক নয়। শূন্য ব্যতীত অন্য যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোর স্থানীয় মান বের করতে হবে। ওকে, তাহলে সার্থক অঙ্ক যেহেতু আমরা জেনে ফেললাম, এখন আমরা দেখি যে স্থানীয় মানটা আসলে কি। প্রতিটা অঙ্কেরই দুইটা মান থাকে, একটা হচ্ছে তার নিজস্ব মান আর একটা হচ্ছে তার স্থানীয় মান। নিজস্ব মানটা কি? নিজস্ব মান সে এক মানে কি? এক মানে এখন যদি তোমাদের বলা হয় যে একটা মার্কার দাও বা একটা কলম দাও, তুমি কয়টা দিবা? একটাই দিবা, তাই না? তার মানে একের একটা নিজস্ব মান আছে, সেটা হচ্ছে এক। দুই এর একটা নিজস্ব মান আছে, সেটা হচ্ছে দুই। এগুলো তোমরা জানো। এখন এই যে এক দুই, 1 থেকে 9 পর্যন্ত যে 9টা অঙ্ক, 9টা অঙ্কেরই নিজস্ব মান আছে, এগুলোর বলে এদের নিজস্ব মান বা স্বকীয় মান। কিন্তু যদি এরা কোনো সংখ্যা বিভিন্ন স্থানে বসতে পারে, কিন্তু ধরো আমি একটা লিখলাম 12, এই যে দুই, এর মান কত? নিজস্ব মান 2, একের নিজস্ব মান কত? 1। এখন দেখো তো, এই যে এখানে 12 হয়েছে, 12টাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এককের ঘরে, তার মানে 2 আর দশকের ঘরে, তার মানে এর মান হচ্ছে 10। তাহলে দেখো তো, এই 2 এককের ঘরে বসেছে, এর নিজস্ব মানও যা, এখানে স্থানভেদের মানটাও তাই হয়েছে, স্থানীয় মানও 2 হয়েছে। কিন্তু একটা দেখো তো, একের নিজস্ব মান 1, কিন্তু একটা বসেছে দশকের ঘরে, তাহলে একের মান এখন কত হয়ে গেছে বলো তো? 10 হয়ে গেছে। আচ্ছা, সংখ্যাটাকে যদি আমি উল্টে দিয়েছে 21 হয়ে যায়, তাহলে এই একের একের স্থানীয় মান কত হবে? একই হবে, কারণ এক বসেছে এককের স্থানে, তাই না? তাহলে এককের স্থানে বসলে তার নিজস্ব মান যা থাকে তাই হয়। আর দুই কিন্তু আগের সংখ্যাটি ছিল এককের স্থানে, যার মান ছিল 2, কিন্তু এখন হয়ে গেছে দশকের স্থানে, তাহলে এর মান কত হয়ে গেছে? 20। তাহলে এই 2 কিন্তু আর 2 নাই, এ হয়ে গেছে 20। এই যে অঙ্কগুলা এক এক স্থানে বসার কারণে তার যে মানের পরিবর্তনটা হচ্ছে, এটাকে বলা হয় ওই অঙ্কের স্থানীয় মান। এখন 2 যদি শতকের ঘরে বসতো, সে আমি ধরো এখানে লিখলাম 222, তাহলে এই যে 2, এটা এককের ঘরে বসছে, ওর মান 2, তাই না? এর মান 2। এই যে 2 এ বসছে দশকের ঘরে, তাহলে এর মান কত? 20। আর এই যে 2 এ বসছে শতকের ঘরে, কারণ একক দশক শতকের ঘরে, তাহলে এই 2 এর মান কত? 200। তাহলে দেখো তিনটাই কিন্তু 2, কিন্তু এদের অবস্থানগত কারণে, এই যে একটা সংখ্যা গঠনের ক্ষেত্রে এদের বিভিন্ন অবস্থানে বসছে, যার কারণে এদের মান কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই যে একটা অঙ্ক একটা সংখ্যার মধ্যে কোথায় বসেছে, কোন স্থানে, এবং তার উপরে তার মানটা কি হয়েছে বা ওই স্থানে মানটা কত, এই যে নির্দেশ করতেছে, এটাকে বলা হচ্ছে ওই অঙ্কের স্থানীয় মান। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো স্থানীয় মান কি। তাহলে আমাদের এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যার ভিতরে সার্থক যে অঙ্কগুলো আছে, শূন্য ব্যতীত অন্য যে অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো যে স্থানে বসেছে ওই স্থানে মানটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। চলো শুরু করি। ওকে, কতে আমাদের যে অঙ্কটি সংখ্যাটি এখানে দিয়েছে 70809, দেখো এখানে এই শূন্য আর এই শূন্য ব্যতীত বাকি তিনটাই তো সার্থক অঙ্ক, তাই না? তাহলে আমরা প্রথমে কিভাবে লিখবো, যে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে দেখো শেষ থেকে শুরু করতে হবে, তার মানে একেবারে একক স্থান থেকে আমরা শুরু করতে পারি। এখান থেকে যদি শুরু করো তুমি, সেটা কি ভুল হবে? না, সেটাও ভুল হবে না, কিন্তু কাউন্টিং এর ক্ষেত্রে সাধারণত আমরা করি শেষ থেকে শুরু করি।
তাহলে আমরা লিখতে পারি 9 শেষে কি আছে 9, তাহলে 9 এর স্থানীয় মান। আচ্ছা 9 এর স্থানীয় মান, 9 বসেছে কিসের ঘরে দেখো তো, 9 এককের ঘরে বসেছে তাই না, তাহলে 9 একক। তো 9 একক মানে কি, 9 9ই বসবে, এককের ঘরে যে অঙ্কটি বসে সেটি তার নিজস্ব মানই প্রকাশ করে। তো 9 এর স্থানীয় মান হচ্ছে 9 একক 9। ওকে, তারপর শূন্য, শূন্য তো সার্থক অঙ্ক নয়, মান বের করতে হবে না। তারপর আছে 8 তাই না, তাহলে 8 এর স্থানীয় মান। আচ্ছা 8 বসেছে দেখো তো কিসের ঘরে, একক দশক শতকের ঘরে, তাহলে 8 শতক। তাহলে 8 শতক মানে কি 800 তাই না, তাহলে স্থানীয় মান কত হচ্ছে 800। ওকে, তারপরে শূন্য, শূন্য তো সার্থক অঙ্ক নয়। তারপরে আছে 7, তাহলে 7 এর স্থানীয় মান। এখন তো 7 বসেছে কিসের ঘরে, একক দশক শতক হাজার অযুত তাই না, 7 বসেছে অযুতের ঘরে। তাহলে দেখো তো এখানে 7 অযুত মানে কি, তাহলে 7 এর মান কত 70,000 তাই না, এই যে 7 এর মান 70,000। এখন তোমাদের মনে অনেক সময় পরীক্ষা হলে কনফিউশন আসতে পারে, আচ্ছা কয়টা শূন্য বসাবো 70,000-এ, তাই না, হঠাৎ করে এটা মনে আসতে পারে। দেখো এখানে সহজ উপায় হচ্ছে 7-এর পরে কয়টা সংখ্যা ছিল, 4টা সংখ্যা, তাহলে সবগুলাই সেই 4টাই হবে শূন্য। দেখো 8-এর পরে কয়টা সংখ্যা ছিল, 2টা, তাহলে 8-এর পরে 2টাই হয়েছে শূন্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে ক নম্বর অঙ্ক শেষ, আমরা খটা দেখি। খতে আমাদের যে সংখ্যা দিয়েছে 1 3 0 0 4 5 0 7 8, তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে 8 এর স্থানীয় মান তাই না, তাহলে 8 এর স্থানীয় মান, 8 তো এককের ঘরে বসেছে, তাহলে 8 একক, তাহলে কত বসবে এর মানটা, শুধুই 8। এরপরে 7 তাই না, তাহলে 7 এর স্থানীয় মান, তাহলে দেখো তো 7 কিসের ঘরে বসেছে, 7 বসেছে দশকের ঘরে, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি 7 দশক। তাহলে 7 দশক মানে কি, 7-এর পরে একটা শূন্য, যেহেতু 7-এর পরে একটা সংখ্যা আছে, এরপরে শূন্য মান বের করতে হবে না যেহেতু সার্থক অঙ্ক নয়। তারপর আছে 5, তাহলে 5 এর স্থানীয় মান, তাহলে 5 বসেছে একক দশক শতক হাজার তাই না, তাহলে 5 বসেছে হাজারের ঘরে, তাহলে 5-এর পরের সংখ্যা হবে শূন্য হবে কয়টা, 3টা তাই না। ওকে, তারপরে 4 আছে তাই না, 4ও সার্থক অঙ্ক, 4 এর স্থানীয় মান। ওকে, তাহলে 4 এর স্থানীয় মান এখানে কত আছে, একক দশক শতক হাজার অযুত, তাহলে 4 আছে কি অযুতের ঘরে তাই না। তাহলে 4 যদি অযুতের ঘরে হয় তাহলে 4 কি 40,000 প্রকাশ করতেছে এখানে স্থানীয় মান, তাহলে 4-এর পরে শূন্য হবে কয়টা, 4টা, এই যে 40,000। তারপরে পরপর 2টা শূন্য আছে, 2টাই সার্থক অঙ্ক নয়, মান বের করতে হবে না। তারপর আছে 3, তাহলে 3 এর স্থানীয় মান, তাহলে দেখো তো 3 বসেছে কিসের ঘরে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাই না, তাহলে 3 এবং কোটিটা দেখো এখানে 2 অঙ্ক বিশিষ্ট কোটি আছে, তাহলে 3 বসছে একক কোটির ঘরে, তাহলে 3 হবে কি একক কোটি। তাহলে 3, 3-এর পরে কয়টা শূন্য হবে দেখো তো, সংখ্যা আছে কয়টা, 7টা তাই না, 2 4 6 7টা, তাহলে 3-এর পরে শূন্য হবে কয়টা, 7টা। ওকে, আমরা যদি কমা দিই 3 সংখ্যার আগে, 2 সংখ্যার আগে, 2 সংখ্যার আগে। ওকে, তারপরে আছে কি 1, তাহলে 1 এর স্থানীয় মান, তাহলে 1 1 দেখো তো 3 ছিল একক কোটি, তাহলে 1 কি হবে, তার আগের সংখ্যা দশক কোটি, 1 দশক কোটি, তাহলে 1-এর পরে শূন্য হবে কয়টা, 8টা তাই না, কারণ 1-এর পরে সংখ্যা আছে দেখো কয়টা, 2টা 4টা 6টা 8টা, তাহলে 1-এর পরে আমরা 8টা শূন্য দিই, 1 2 3 4 5 6 7 8, আমরা যদি কমা দিই 3 সংখ্যার আগে, 2 সংখ্যার আগে, 2 সংখ্যার আগে। আশা করি বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা, এবং এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তোমাদের জাস্ট সার্থক অঙ্ক কি এটা বুঝতে হবে আর স্থানীয় মান কি এটা বুঝতে হবে, তারপরে জাস্ট এখানে বসাই দিলে হয়ে গেল। এবং শূন্যটা কয়টা বসাবা, এরপরে যে কয়টা সংখ্যা আছে, যে অঙ্কটাতে আমরা কাজ করবো ওই অঙ্কের পরে যে কয়টা সংখ্যা ছিল সেই কয়টাই শূন্য হবে, শুধু তোমার বুঝতে হবে ওটা কিসের ঘরে বসেছে, এটা তোমার এই যে কাউন্ট করে নিতে হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখন এই যে এখানে গ এবং ঘ, দুইটা অঙ্ক আমরা এখানে দিয়েছি,
এই দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এই দুইটা অঙ্ক সলভ করবা, করে কমেন্টে জানাতে পারো যে এদের অ্যান্সার কত হয়েছে। আর যদি কেউ সলভ না করতে পারে সেটাও আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এটা সলভ করে দিব। ওকে, তারপরে চলো আমরা 4 নম্বর অঙ্ক নিয়ে কথা বলি। 4 নম্বর অঙ্কে আমাদের বলছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে আমাদের দেখো 9 অঙ্ক, তার মানে একটা সংখ্যা লিখতে হবে, যে সংখ্যার অঙ্ক হবে টোটাল কয়টা? 9টা অঙ্ক হবে। ওকে, তাহলে আমরা লিখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে 9টা। এই যে 9 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখতে হবে এবং সেটা হবে বৃহত্তম, তার মানে সবচেয়ে বড় সংখ্যা হবে 9 অঙ্ক বিশিষ্ট। যে এই 9 অঙ্ক বিশিষ্ট অন্য যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা থেকে সবচেয়ে বড় অঙ্ক, বড় সংখ্যা হবে এটা। কোন অঙ্কগুলো বসাতে হবে তাহলে দেখো তো। তাহলে আমরা জানি যে অঙ্ক টোটাল যে 10টি, এই যে টোটাল 10টি অঙ্ক, এই 10টি অঙ্কের মধ্যে সবচেয়ে মান বড় কার বলতো? 9-এর, তাই না? তাহলে এখন যদি আমাকে বলতো 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা বা বৃহত্তম সংখ্যা লেখো 2 অঙ্কের, আচ্ছা আমি যদি 2টা 9 লিখতাম, তাহলে দেখো তো এখানে আর কোনো মান যদি বসাতাম, এখান থেকে আর কোনো অঙ্ক যদি এই 2টায় বসাতাম, এর চেয়ে বড় কি পাওয়া যেত? ধরো আমি লিখলাম 1টায় 9 1টায় 8, 98, এটা তো 99। আমি যদি লিখতাম 2টায় 8, 88, এটা তো 99। তার মানে এই যে 99, তার মানে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 2টাই আমি বড় অঙ্ক বসালাম, এর চেয়ে বড় 2 অঙ্কের আর কোনো সংখ্যা পাওয়া যাবে না। একইভাবে আমি যদি বলতাম 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 3টাতে, এই 3টা ঘরে আমি সবচেয়ে বড় সংখ্যাটা যদি বসাই দিই, বড় অঙ্কটা বসাই দিই, সবচেয়ে বড় অঙ্ক কি? 9। যে 3 অঙ্কে যতগুলা সংখ্যায় আমি গঠন করি না কেন, এর চেয়ে বড় সংখ্যা কিন্তু আর পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি সবচেয়ে বড় অঙ্কটি এখানে ব্যবহার করেছি। তাহলে আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের বলছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 9টা অঙ্ক হবে, তার মানে একটা সংখ্যায় 9টা অঙ্ক হবে এবং সেটা সর্বোচ্চ সংখ্যা, তাই না? তাহলে সর্বোচ্চ যে অঙ্ক, সেই 9টা ঘরে আমি সর্বোচ্চ অঙ্ক যদি বসাই দিই, তাহলে সবচেয়ে বড় সংখ্যা আমি পেয়ে গেলাম। তাহলে 9টা ঘরেই হবে কি? 9। এটাই হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমরা কমা ব্যবহার করি, 3টা সংখ্যার আগে 2টা সংখ্যার আগে 2টা সংখ্যার আগে, তার মানে এটা কি আসতেছে? 99,99,99,999। এগুলো কি একের মতো দেখা যাচ্ছে? যাই হোক, তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখানে তোমাদের প্রশ্ন অন্যভাবে করতে পারে, 10 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটাই বলুক না কেন, যতগুলো অঙ্ক বলবে ততগুলো অঙ্কই হবে সবচেয়ে বড় অঙ্কটি, তার মানে 9। ওকে, তাহলে আমরা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়ে গেলাম। এটার আগে লিখতে হবে কি আমাদের? এটার আগে আমাদের লিখতে হবে, যেহেতু এটা 4 নম্বর অঙ্ক করতেছি, লিখতে হবে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান, এই যে পেয়ে গেলাম। এখন আমাদের বলছে কি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? তাহলে আমরা লিখি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান, একইভাবে একটু আগে যেটা দেখলাম, এই যে 10টা অঙ্ক, এই 10টা অঙ্কের ভিতরে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9, আর সবচেয়ে ছোট হচ্ছে 0, যার কোনো মান নেই, তাই না? এখন তুমি বলতে পারো যে 9টা, এই যে 9টা অঙ্ক, 9টা অঙ্ক আমি 0 বসাবো, তাহলে সবচেয়ে ছোট মান পাওয়া গেল, যেহেতু সবচেয়ে ছোট মান 0। এখন দেখো তো, 0 শুধু 0 বসালে কি কোনো মান হয়? শূন্যের সাথে অবশ্যই একটা সংখ্যা বসাতে হয়, তাই না? তা না হলে শূন্য মান প্রকাশ করে না। সংখ্যাটি বসাতে কোথায়? শূন্যের আগে। শূন্য যদি ওই সংখ্যার আগে বসাও, পূর্ণ সংখ্যার আগে, তাহলে কিন্তু শূন্যের কোনো মান প্রকাশ করে না। কিন্তু শূন্যের আগে যদি কোনো পূর্ণ সংখ্যা বসাও, পূর্ণ সংখ্যা বসাও, তাহলে সেটা কিন্তু মান প্রকাশ করে। তাহলে একটা শূন্য দেওয়াও যায়, 1000 1 কোটি শূন্য দেওয়াও তাই, তাহলে এটার কোনো মান নাই, এটা হবে না। এখন তুমি বলতে পারো, আচ্ছা সবগুলা শূন্য দেবো আমি, শূন্যের পরেই তো, তারপরেই হচ্ছে ছোট কি? 1। শূন্যের পরে এই যে 9টা অঙ্ক থাকে, 9টা অঙ্কের মধ্যে শূন্যের পরে ছোট অঙ্ক কোনটি? 1। তাহলে আমি একটা 1 দিলাম, বাকি 8টায় শূন্য দিয়ে দিলাম, তাহলে কি হবে?
আচ্ছা, তাহলে দেখো হচ্ছে না, কারণ কি আমি যখন একটা পূর্ণ সংখ্যা দিলাম, পূর্ণ সংখ্যার আগে তুমি একটা শূন্য দাও আর হাজারটা শূন্যই দাও, কোনো লাভ নাই। কারণ পূর্ণ সংখ্যার আগে শূন্য কখনোই কাউন্ট হয় না। তাহলে কিন্তু এটা এক অঙ্ক বিশিষ্ট হয়ে গেল। এই যে শূন্য যেহেতু দাম নয়, তাহলে হয়ে যাবে এক অঙ্ক বিশিষ্ট। এখন যদি তুমি সে দুইটা এক দাও, বাকিগুলো শূন্য দাও, তাহলে কিন্তু এখানে দুই অঙ্ক বিশিষ্ট হচ্ছে। তোমাকে বানাতে হবে কি নয় অঙ্ক বিশিষ্ট। এখন তুমি বলতে পারো আচ্ছা নয়টাই এক দিই, তাহলে কি হয়? হ্যাঁ, তাহলে পূর্ণ সংখ্যা হয়েছে, যে নয়টা এক দিয়ে নয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়েছে, কিন্তু এটা কি সবচেয়ে ছোট সংখ্যা হয়েছে সেটা আমরা একটু দেখি। দেখো 1 2 3 4 5 6 7 8 9, যেহেতু সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে শূন্য, তারপরে হচ্ছে এক, সবগুলো ঘরে শূন্য দেওয়া যাচ্ছে না, তাহলে এক দেওয়া যাবে, তাই না? এখন একটা যদি আমি প্রথমে দিই আর বাকি সবগুলা একের পরে কি, তারপরে সবচেয়ে ছোট সংখ্যা শূন্য, যেহেতু একের আগে শূন্য দেওয়া যাচ্ছে না, তাহলে একের পরে দিব। তাহলে একটা যদি প্রথমে দিই আর বাকি সবগুলা ঘর যদি শূন্য দিই, আর এটাই সবগুলো এক দিছি, দেখো তো কোনটা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে, এটা না? ওকে, তাহলে আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো, যে যদি ক্ষুদ্রতম সংখ্যার কথা বলে, যত অঙ্ক বিশিষ্টই বলুক না কেন, প্রথম সংখ্যাটি মানে প্রথম যে ঘরটি হবে সবার বামের যে ঘরটি, সেটা হবে এক। তারপরে যত অঙ্ক বিশিষ্ট বলে, ধরো বলছে নয় অঙ্ক বিশিষ্ট, তাহলে প্রথমটি হবে এক, বাকি আটটাই হবে শূন্য। যদি বলতো ছয় অঙ্ক বিশিষ্ট, প্রথমটি হবে এক, বাকি পাঁচটাই শূন্য। তোমাকে যদি বলতো সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে প্রথমটি এক, বাকি ছয়টাই শূন্য। আশা করি বুঝতে পেরেছো যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা কিভাবে বের করতে হয়। এখানে তোমাকে যে অঙ্ক বিশিষ্ট বলবে সেই অঙ্কে, এখানে সেই অঙ্ক বিশিষ্ট সংখ্যাই বের করতে হবে। সেটা বৃহত্তম বললে সবচেয়ে বড় অঙ্ক দিয়ে, ক্ষুদ্রতম বললে প্রথমটি এক, তারপরে সবগুলো শূন্য। ওকে, তাহলে আমাদের 4 নম্বর অঙ্ক শেষ। এখন এই অঙ্কটা একটু ঘুরাই আসতে পারে এইভাবে, সেটা বলতে পারে 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত বা বিয়োগফল কত। তাহলে প্রথমের কাজ কি, যদি এটা এইভাবে বলতো যে 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, ধরো বলছে সংখ্যার বিয়োগফল কত, অথবা অন্তর কত, অন্তর মানে কিন্তু বিয়োগফল। তাহলে আমরা কি করতাম, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করছি, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করছি, এরপরে এটা কি করতে হতো, বিয়োগ করতে হতো, তাই না? আচ্ছা, আমরা এখন যদি এটা বিয়োগ করি, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 2 3 4 5 6 7 8 9। ওকে, তারপরে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? তাহলে 1 1 2 3 4 5 6 7 8, কমা দিই। ওকে, এখন আমাদের বলছে বিয়োগফল বের করতে বা অন্তর বের করতে। তাহলে কি হবে বিয়োগফল, যদি বিয়োগ করি, বিয়োগ যদি করি তাহলে বড় সংখ্যাটি সবসময় কি হয়, আগে হয়, তাই না? ওকে, এখন যদি বিয়োগ করি তাহলে 9 থেকে 0 বিয়োগ করলে 9, 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 9 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9। ওকে, এবার 9 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত থাকবে, 8। তাহলে আমরা কমা দিই, এই যে আমাদের বিয়োগফলটা বের হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অঙ্কটি যদি একটু ঘুরাই দেই তাহলে কি হবে। এখন যদি বলতো 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত অথবা সমষ্টি কত, তখন আমরা কি করতাম, এই দুইটা যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটাকে আমরা যোগ করে ফেলতাম। তাহলে যোগফল তোমরা তো অবশ্যই করতে পারবে এটা, তো এটাও তোমরা বাসায় প্র্যাকটিস করে নিতে পারো যে এই দুইটার যোগফল কত হবে। এই যে যোগফল কত হয়েছে এটা তোমরা কমেন্টে জানাতে পারো। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, দেখা হবে আবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।